ঈদ মোবারক। আমাদের আরও একটা ঈদের ট্রিপ শুরু হতে যাচ্ছে। গত ঈদে আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গের একদম শেষ মাথায় তেঁতুলিয়ায়। এবারে আমরা যাচ্ছি দক্ষিণবঙ্গের একটা জেলায় এবং সেইখানে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় 8 থেকে 10টা জেলা অতিক্রম করে যেতে হবে এবং তারপরে গিয়ে আমরা কোনো একটা সাগর পাড়ে আজকে রাতটা কাটাবো। বিস্তারিত জানাবো যেতে যেতে। আজকে আমরা যাচ্ছি দক্ষিণবঙ্গের একটা জেলায় এবং এটা বলা যায় দক্ষিণবঙ্গের একদম শেষ প্রান্তে যাচ্ছি। তবে সেখানে যাওয়ার জন্য আমাদের আসলে অনেকগুলি জেলা পার হইতে হবে। এই মুহূর্তে আমরা পার হচ্ছি সাম্প্রতিক সময়ে খুব আলোচিত রংপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইনফ্রাস্ট্রাকচার সেইটার সামনে দিয়েই আমরা যাচ্ছি। আমরা দিল্লিটা দেখতেও পাচ্ছি। আজকে ঈদের দিন জন্য আমরা হয়তো একটু দাঁড়াইতে পারলাম। নর্মালি এখানে সিকিউরিটি পারপাসের কারণে একদমই দাঁড়াতে দেয় না। আমাদের সামনেও একটা আর্মি গাড়ি। লালন শাহ সেতু পার হয়ে আমরা এখন কুষ্টিয়ায় ঢুকবো। কুষ্টিয়া থেকে আমরা যাব রাজবাড়ী, ফরিদপুর হয়ে বরিশাল এবং সেখান থেকে আবার পটুয়াখালী এবং কুয়াকাটা। আমাদের আজকের গন্তব্য কুয়াকাটা। এইটা যদিও আজকে আমরা ফিরবো না, ফিরতে হইলে আমাদেরকে কিন্তু অনেকটা পথ পাড়ি দিতে হতো একই দিনে। এটা আসলে সম্ভব না। আমাদের নওগাঁ থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 460 কিলোমিটার। তো আজকে আমরা যাব এবং কুয়াকাটায় থাকবো। এরপরে কালকে আমরা কুয়াকাটা থেকে ঢাকায় গিয়ে থাকবো। তারপর দিন আমরা সম্ভবত ঢাকা থেকে আবার নওগাঁ যাবো। সো এবারে আমাদের যেটা হয়েছে, ঈদে নর্মালি আমরা ডে ট্রিপ করি, একটা জায়গায় যাই আবার ওই দিনই ফিরে আসি। এবার কিন্তু আর সেটা হচ্ছে না। এবার কিন্তু আমরা যাচ্ছি, থাকতেছি অলমোস্ট 2 নাইট থেকে তারপরে ব্যাক করতেছি। লালন শাহ সেতু পার হওয়ার পরেই আমরা একটা ব্রেক নিয়েছি। এইখানে রাস্তাটা কিন্তু চমৎকার, দুই পাশে বড় বড় গাছ। আর আজকের ওয়েদারটাও খুব চমৎকার, হালকা বাতাস, খুব একটা গরম নাই, আবার বৃষ্টিও হচ্ছে না। সো সব মিলায় বেশ ভালোই। ডানে ওটা হচ্ছে জগদী স্টেশন, বাংলাদেশের প্রথম রেল লাইন হচ্ছে ওখান থেকে ইয়া পর্যন্ত। আমরা এখন কুষ্টিয়া শহরের ভেতর দিয়ে যাচ্ছি। কুষ্টিয়া শহর কিন্তু দেখতেছি বেশ চমৎকার, রাস্তাঘাট খুবই সুন্দর, মাঝখানে ডিভাইডার দেওয়া। তবে একটা জিনিস যেটা দেখতেছি, এইদিকের মানুষজনের কমন সেন্স বেশ কম। তারা রাস্তার মধ্যে এমন কোনো কাজ নাই করতেছে না, ছবি তোলা থেকে শুরু করে, এবং এমনভাবে তারা রাস্তা পার হচ্ছে যে তাদেরকে বাঁচায় চলাটা বেশ একটা চ্যালেঞ্জ। এই পাশে হচ্ছে লালন শাহ সেতু, এদিক দিয়ে গেলে ইয়া সরি, এরপরে হচ্ছে লালনের আখড়া। আমরা কুমারখালীর মধ্যে ঢুকে পড়ছি। এই ওই যে মীর মোশাররফ হোসেন সেতু পার হচ্ছে। হ্যাঁ, ও না, এটা কি মাসুদ রুমি নাম দিছে নাকি এখন? মাসুদ রুমি সেতু, হ্যাঁ মাসুদ রুমি। ওই যে যেখানে বেড়াতে আসতাম আমরা রেল লাইনে। ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে। রংপুরে আমরা প্রায় 100 কিলোমিটার 150 কিলোমিটার চালায়েও কিন্তু সকালের নাস্তা পাচ্ছিলাম না। তবে রংপুরের মডার্ন মোড়ে গিয়ে আমরা নাস্তা পেয়েছিলাম। এদিকে আজকে কুষ্টিয়া আমরা শহর পার হয়ে আসলাম, নাটোর পার হয়ে আসলাম। আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা বাজারে, মানে বাজার এরিয়াতে থেমে থেমে খোঁজার চেষ্টা করছি। কোথাও কোনো রকম হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু খোলা নাই, কোনো নাস্তা নাই। তো যার কারণে আমরা গাড়িতে আমাদের সঙ্গে থাকা যে শুকনো খাবার, এইটা দিয়ে নাস্তাটা সেরে ফেলছি মোটামুটি। কিন্তু মজার বিষয় হচ্ছে হোটেল টোটেল সব বন্ধ। কিন্তু কুষ্টিয়া দিয়ে আমরা যখন রাজবাড়ির দিকে যাচ্ছি, এখানে হঠাৎ হঠাৎ দেখতেছি রাস্তার পাশে এরকম লাল কাপড়ে মোড়া একটা হাড়ির মতো। তো আমরা প্রথমে বুঝি নাই, কয়েকবার পার করার পরে আমরা বুঝতে পারছি যে এটা আসলে কুলফির দোকান। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা কুলফি খাই। তো একটা জায়গায় এসে দেখলাম যে মামা এক্ষুনি কুলফি বানিয়ে নিয়ে আসছে। তো আমরা এখন একদম টাটকা কুলফি খেয়ে ফেলবো। কুলফি কিনতে গিয়ে আমরা জানলাম যে বড় সাইজের একটা কুলফি 100 টাকা প্রত্যেকটা কুলফির দাম। তো দামটা শুনে আমাদের একটু বেশি মনে হচ্ছিল। খাবারের মানে কুলফির টেস্ট কিন্তু ভালো। সো মুখে দেওয়ার পরে এখন মনে হচ্ছে না যে ঠিক আছে, মনে হচ্ছে যে 100 টাকা হইলেও অ্যাটলিস্ট জিনিসটা ভালো। আর আইসক্রিমের সাইজও ছোটো না, মোটামুটি বড়ই অনেক। সাতটা 20-এ রওনা দিয়ে ঠিক 12টা 20-এ আমরা রাজবাড়ী শহরে এসে পৌঁছাইছি। আমাদের কিন্তু এখনও অনেকটা পথ যেতে হবে, কিন্তু রাজবাড়িতে আমাদের একজন বন্ধু আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো আমরা তার সাথে দেখা করে এখন একটু চা খেয়ে আবার রওনা দিব।
আমাদের লাঞ্চের স্পট হচ্ছে মাদারীপুরে। তো ওইখানে যেতে এখনও আমার ধারণা 1 থেকে 1.5 ঘন্টা বা ইভেন 2 ঘন্টাও লাগতে পারে। মাদারীপুর থেকে বরিশাল অনেকটা পথ, জানি না বরিশাল এবং আলটিমেটলি কুয়াকাটা কখন গিয়ে পৌঁছাবো বুঝতে পারতেছি না। এইখানটা বললাম আমি জানি হচ্ছে বিপ্লবদার বাবা না, বিপ্লব না ওর অনুপদার বাসা তো এইখানেই। হ্যাঁ এখানে এই জাস্ট এই হচ্ছে রাজবাড়ী শহরের গোলচত্বর। আমরা এখানে নেমে চা খেলাম, কিন্তু মিষ্টি খেতে হলে, যেটা রাজবাড়ির খুব বিখ্যাত চমচম, এটা খেতে হলে আমাদেরকে শহরের ভেতরে একটু যেতে হতো, হয়তো আধা ঘন্টা সময় লাগতো। আজকে আমরা অনেক দূরে যাব, এই কারণে আসলে আর মিষ্টি খেতে দেওয়া সম্ভব হলো না। তবে কুষ্টিয়া এবং রাজবাড়ী দুইটা শহরই কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। সেজন্য আমরা প্ল্যান করতেছি যে নেক্সট যখন পূজা হবে, পূজার ভেতরে আমরা কুষ্টিয়া, রাজবাড়ী এবং ফরিদপুর, শুনলাম যে ফরিদপুরেও নাকি বেশ বড় বড় দুর্গাপূজা হয়, তো এই 3টা জেলা আমরা হয়তো পূজার মধ্যে শুধু এই 3টা জেলা ঘুরে দেখতে আসবো। রাজবাড়ী শহর থেকে ভেতরে না ঢুকে জাস্ট ফরিদপুরের দিকে চলে যাচ্ছি। ওভারঅল কিন্তু এদিকে রাস্তাঘাট 4 লেনের রাস্তাঘাট, মাঝখানে ডিভাইডার, বেশ ভালো। আমাদের নওগাঁর সাথে যদি কম্পেয়ার করি, আর বেটা অনেক বেশি গোছানো, অনেক বেশি পরিচ্ছন্ন শহর। ঢাকা থেকে অনেকবারই এই ভাঙা ইন্টারসেকশনে আসছি, কিন্তু তখন কিন্তু আমরা মূলত ওই ব্রিজটার উপরে দাঁড়াই, সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে। বাট এখন আমরা ফরিদপুর থেকে এসে নিচ দিয়ে সোজা বরিশালের যে রাস্তা, এইখানে চলে আসছি। সো এই জায়গাটাতে আমরা আসলে ওইভাবে কখনো ঢুকি নাই, এটা আমাদের জন্য একটা নতুন রুট, যদিও ভাঙাতে অনেকবারই আসলে আসছি। আর এখন যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এইখান থেকে বরিশালে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে আমার দেখা হয় না। এই রাস্তাটা কেমন, চওড়া বা সরু, সিঙ্গেল লেন, ডাবল লেন, কিছু জানি না। সো এখন থেকে আগামী যে 200 কিলোমিটার যাব, এইটা একদম নতুন একটা রুট হবে কুয়াকাটা পর্যন্ত। আকাশ কিন্তু একটু মেঘও করতেছে, জানি না বৃষ্টি নামবে কিনা। আশা করি বৃষ্টি নামার আগেই কুয়াকাটা পৌঁছে যাব। 200 কিলোমিটার সম্ভবত আরও 3.5-4 ঘন্টা লাগবে। কুয়াকাটা যাবার পথে আমরা মাদারীপুরের ভারত সেবাশ্রমে আসছি। এইটার নাম প্রণব মঠও বলে, আবার ভারত সেবাশ্রমও বলে। প্রণব মঠ পরিচিত, হ্যাঁ। ভারত সেবাশ্রম, হ্যাঁ, এখানে এখন ফাঁকা, এখন কোনো প্রোগ্রাম নাই, তারপরেও কিছু ভক্ত আসছে। আর এইগুলো হচ্ছে যখন অনুষ্ঠান হয় তখন যে রান্নাবান্না হয় তার আয়োজন, বিশাল বিশাল হাঁড়ি, কড়াই। এই ভারত সেবাশ্রমের একটা শাখা আমাদের নওগাঁতেও আছে। আমি অবশ্য জানতাম না যে মানে ওইটা ভারত সেবাশ্রম বা প্রণব মঠ, আমরা সেবাশ্রম বলে চিনি আর কি, কিন্তু আজকে জানলাম যে দুইটা আসলে কানেক্টেড। এখানে মন্দির আছে, প্রসাদের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থাও আসলে আছে। এই যে এই বিল্ডিং, পাশের 3তলা বিল্ডিং, এগুলোতে চাইলে ভক্তরা এসে থাকতে পারে। আমরাও ভাবছিলাম যে শুরুতে এইখানেই থাকবো, পরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা কুয়াকাটা যাচ্ছি। তবে নওগাঁ সেবাশ্রমের সাথে এটার যে পার্থক্য সেটা হচ্ছে যে এইখানে কম্পাউন্ডটা অনেক বড়, অনেক গাছপালা, যার কারণে এখানে একটু পিসফুল কোয়াইট এনভায়রনমেন্ট। নওগাঁতে আমাদের মূলত একটা বিল্ডিং, মন্দির, আর ওখানে যেহেতু ছাত্ররা থাকে তো সবসময় আসলে মানুষজন থাকে। এইটা অনেক বেশি নিরিবিলি, অনেক বেশি শান্ত। এটা ছিল প্রার্থনার জায়গা। আমরা আসলে অনেকটাই ঘুরে ঘুরে দেখছি, ভিতরেও ঘুরে ঘুরে দেখছি, তখন আসলে ভিডিও করা হয়নি। এখান থেকে এটা মূল মন্দির প্রাঙ্গণ, এখানেই খাবার দাবার, প্রসাদের ব্যবস্থা।
আর এই ঘরের ভেতরে প্রবেশ সমাধি মন্দির, এখানে এটাই মূল ভবন। মূল ভবন, এখানে ওনার সমাধি আছে। ওনার দেহ এখানেই একটা বক্সের ভেতরে দেখলাম যে রাখা, এটাই মূল ভবন আর কি। মাদারীপুরে আমরা লাঞ্চ ব্রেক করলাম, আমাদের ডিপার্টমেন্টে একজন ছোট ভাই ছিল, তার বাসায় গেলাম, সব কিছু শেষ করে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা করতেছি। বরিশালের এই রোডটা কিন্তু বেশ চাপা, একদমই সিঙ্গেল রোডের, সিঙ্গেল লেনের রাস্তা। এবং আমরা যেটা আশা করতেছিলাম যে ঈদের দিন সম্ভবত রাস্তা ফাঁকা থাকবে, আমরা একটু আরাম করে চালাতে পারবো, সেইটা কিন্তু হচ্ছে না। এই রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণে গাড়ি, লোকাল ট্রান্সপোর্ট, অটো, ভ্যান এগুলো যেমন আছে, পিক আপ, ট্রাক এগুলোও আছে, অনেক বেশি প্রাইভেট গাড়ি চলতেছে, আর সেই সাথে বড় বড় বাস চলতেছে। তো ঈদের দিনের যে ফাঁকা রাস্তায় ড্রাইভ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা একদমই পাচ্ছি না। আর এই রাস্তায় খুব বেশি স্পিডেও আসলে যাওয়া সম্ভব না। সো এখান থেকে বরিশাল মাদারীপুর থেকে 65 কিলোমিটার, সেটা যেতেই হয়তো আমাদের 1 ঘন্টার উপরে লেগে যাবে। আর তারপরে বরিশাল থেকে কুয়াকাটা আরও 100 কিলোমিটার, সেটা যেতে কতক্ষণ লাগবে রাস্তা দেখার পরে হয়তো বুঝতে পারবো। সকাল 7:20-এ রওনা দিয়ে এখন বাজে 7:40, মানে আমরা প্রায় 12 ঘন্টা 20 মিনিট ধরে পথ চলতেছি। এই মুহূর্তে এসে পৌঁছেছি আমরা পায়রা ব্রিজে। এই ব্রিজটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এটার বেশ লাইটিং এবং কিছু আর্টিস্টিক বিম অ্যান্ড স্ট্রাকচার দেখে এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছিল, ভালোই লাগতেছে। তবে এই ব্রিজের ওপরে কিন্তু পদ্মা সেতু বা যমুনা সেতুর মতো কোনো বিধিনিষেধ নাই। এখানে অসংখ্য মানুষ, আমি জানি না আজকে ঈদের দিনের জন্য নাকি সব দিনই এরকম থাকে, তারা বাইক থামায়, গাড়ি থামায় বা এমনি এসে হেঁটে এসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমরাও দাঁড়াইছি, জানি না নিয়ম ভাঙলাম কিনা, বাট সম্ভবত আজকে ঈদের দিন হিসাবে একটা ছাড় পাওয়া যাচ্ছে। প্রায় 12 থেকে 14 বছর আগে একবার কুয়াকাটায় আসছিলাম, এরপরে আজকে আবার আসলাম। বোঝার চেষ্টা করতেছি যে কুয়াকাটায় আসলে বড় পরিবর্তন কি হলো। বড় পরিবর্তনের কথা যদি বলি তাহলে বলতে হবে যে অনেক হোটেল, অনেক বিল্ডিং, অনেক রেস্টুরেন্ট, অনেক দোকানপাট ইত্যাদি হয়েছে। মেরিন ড্রাইভ একটা বানানোর চেষ্টা হয়েছে, যেটা আগে হয়তো মাটির রাস্তা ছিল, বাইক নিয়ে আমরা ওদিক দিয়ে ঘুরে বেড়াতাম, সেটা এখন পাকা রাস্তা, চাইলে হয়তো আপনি গাড়ি নিয়েও ঘুরতে পারবেন, যদিও রাস্তাটা ছোট। আর কক্সবাজারের মতো এত বড় না হলেও কুয়াকাটাতেও একটা রাখাইন মার্কেট বা বার্মিজ মার্কেট আছে। এখানে সব রকম আইটেমই পাওয়া যাচ্ছে, তাঁতের শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ, বিভিন্ন রকমের গয়না, ব্যাগ, নানা রকম হিজিবিজি জিনিসপত্র। বিচের ধার দিয়ে এরকম গাছ লাগাইতে পারলে ভালো হতো, বিচে যদি একটু ছায়া থাকতো গাছের তাহলে আরো বেটার হইতো। কুয়াকাটায় আগে ঘোরার একমাত্র বুদ্ধি ছিল হচ্ছে বাইক। বাইক ঘোরার রাস্তা ছিল না কোনো, বিচের ভেতর দিয়ে যেত, গিয়ে ঝাউবনে নিয়ে যেত, লাল কাঁকড়ার চর, গঙ্গামতির চর, আবার এক জায়গায় গিয়ে নৌকা পার করতো নদী এবং সাগরের মোহনায়। তো এখন যেহেতু রাস্তা হয়ে গেছে, মেরিন ড্রাইভ হয়ে গেছে, এখন আসলে অটো, ভ্যান, বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া পাওয়া যায়। তো আমরা ভাবছিলাম যে একটা অটো ভাড়া করে ফেলবো, সব স্পট দেখে ফেলবো, বাট ওরা কিন্তু আসলে অনেক টাকা চায়। মানে আমি যেটা দেখলাম ওরা রেট চাচ্ছে, ওরা 7-8টা স্পট করে দেখাবে, পার হেড 300 টাকা, আর যদি আপনি রিজার্ভ নেন তাহলে 1200 টাকা। So, এটা কিন্তু ভালোই এক্সপেন্সিভ, মানে আশা করি নাই যে এতটা এক্সপেন্সিভ হবে, যদিও আসলে 10-12 বছরে সবকিছুর দামই বাড়ছে। পরে আমরা যেটা করছি যে আমরা আসলে সব জায়গায় নামবো না, কারণ আমাদের হাতে এত সময় নাই। আমরা একটা এরকম ছাদওয়ালা ভ্যান বা ক্লোসিমন টাইপ ভাড়া করছি, শুধু মেরিন ড্রাইভ দিয়ে যাবো আর আসবো। তুই আমার ছোট কই তো জাস্ট এই মেরিন ড্রাইভ দিয়ে যাবো আর আসবো বাতাস খেতে খেতে। ওরা বোধ হয় 200-250 টাকা নিচ্ছে, এটাও বুদ্ধি ভালো, খারাপ না। গতকালকে আমরা আসার পরে হোটেল খুঁজতেছিলাম জিরো পয়েন্টে, মূলত ওইখানে কিন্তু সব হোটেল, রেস্টুরেন্ট সব কিছু, এবং বেশ ক্রাউড, নোংরাও বলতে হয়। আজকে যখন আমরা মেরিন ড্রাইভ দিয়ে ঝাউবনের দিকে আসতেছি, তখন এসে দেখলাম যে এই পাশে বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মানুষজন কম, এবং যে ভালো হোটেলগুলি, শিকদার রিসোর্ট, আরও 2-4টা রিসোর্টের মতো দেখলাম, সেগুলো কিন্তু আসলে এই পাশে। সো আপনারা যদি প্রি বুক করে আসেন তাহলে চেষ্টা করবেন যে ঝাউবনের দিকে যে রিসোর্ট বা হোটেলগুলি আছে এইগুলো বুক করতে। জিরো পয়েন্টের অবস্থা হচ্ছে এইরকম, অসংখ্য মানুষ, দোকানপাট, অটো,
এই জায়গায় এসে কিন্তু অতটা ভালো লাগবে না, তবে আপনি যখন 0 পয়েন্ট থেকে একটু দূরে যাবেন তখন কিন্তু বেশ ভালো লাগলো। এই পাশটা কিন্তু আসলে মেরিন ড্রাইভ, এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, যদিও কিছু দোকানপাট আছে বাট কম্পারেটিভলি অনেক কম। এখন আমরা চলে আসছি 0 পয়েন্ট থেকে হাতের ডান দিকে, এটা লেবুর চরের দিকে। রাস্তাটা পুরো কমপ্লিট হয় নাই লেবুর চর পর্যন্ত, তবে এই সাইডটা কিন্তু রিয়েল মেরিন ড্রাইভ। এত ভালো মেরিন ড্রাইভ আমি কক্সবাজারেও দেখি নাই। এটা একদম সমুদ্রের পাশ দিয়ে, এটা অনেকটাই আন্দামানের মতো একটা ফিল হচ্ছে। আবার আমরা শ্রীলঙ্কায় যে ট্রেনে করে গেছিলাম, ট্রেন লাইনটা ছিল একদম সমুদ্রের পাশ দিয়ে, সেই রকম ফিল কিন্তু হচ্ছে। এটা একদম রিয়েল মেরিন ড্রাইভ। এইখানে এসে অনেকটাই আন্দামানের একটা ফিলিং হচ্ছে। এইখানে এগুলো আসলে বোল্ডার রাখা আছে, বাট বোল্ডারগুলো কালো হয়ে গেছে। হঠাৎ করে দেখলে মনে হয় যে আন্দামানের যে কালাপাথর বিচ ওই রকম একটা ভাইব পাওয়া যাচ্ছে। তবে আনফর্চুনেটলি পানির রঙও কালা। আন্দামানের কালাপাথর বিচে শুধু পাথরই কালো, পানির কালার কিন্তু অসাধারণ সুন্দর। বাট এখানে আমাদের পাথরও কালো, পানিও কালো, বালিও কালো। তুই চাস বাড়িতেই ঘুরা টাকা লাগে থাকা পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানা বাড়িতেই ঘুরা টাকা লাগে থাকা পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানা। অটোতে সাউন্ড সিস্টেম আছে এবং সেইখানে গানের যে কালেকশন, গান শুনে মোটামুটি আমরা এখানে এখন অটোর মধ্যে নাচতেছি। সুপার 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 ওয়াও। তুমি হাসলে পরে হাসলে যে আদা ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানা। আমাদের এক রাত্রের কুয়াকাটা সফর এখানেই শেষ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এক রাত আসলে শুরুতে মনে হচ্ছিল আসার আগে যে কুয়াকাটায় তো আসলে দেখার কিছু নাই, যাবো সমুদ্রের পাশে 2 ঘন্টা বসবো, এরপরে রওনা দিয়ে দিব। বাট আসার পরে যেটা দেখলাম যে এদের মেরিন ড্রাইভ করছে, এবং মেরিন ড্রাইভ ধরে যখন আপনি 0 পয়েন্ট থেকে ডানে বা বায়ে যেদিকেই যান, ওইখানে কিছু কিছু বিচ, কিছু সি ওপেনিং, কিছু ভিউ আছে। ওই জায়গাগুলোতে গিয়ে বেশ ভালো লাগলো। ওই জায়গাগুলোতে মানুষজন নাই, ময়লা নাই, স্মেল নাই, সব মিলায়ে বেশ ভালো লাগলো। এখন মনে হচ্ছে যে আরেকটা রাত থাকলে হয়তো আজকে আমরা, কালকে যেহেতু রাত 10টায় এসে আমরা পৌঁছাইছি, মাত্র 1 ঘন্টা বিচে থাকার সময় পাইছি। আজকে যদি থাকতাম তাহলে আজকে সন্ধ্যা থেকে গিয়ে আমি হয়তো বিচে অনেকটা সময় কাটাইতাম, কারণ চমৎকার বাতাস হচ্ছে, ওয়েদারও ভালো। বাট সেটা এবার আর সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আবার আসলে হয়তো সেটা করা যাবে। বাট প্রথম যে ইমপ্রেশন ছিল যে কুয়াকাটায় আসলে 1 রাতের বেশি থাকার কিছু নাই, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আপনি চাইলে 2-3 রাত থেকেও রিল্যাক্স করে ঘুরে ফিরে দেখে যেতে পারেন।